বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের নাম ও কমিটির যারা নবনির্বাচিত কমিটির নেতারা, তো এই নেতৃত্বকে নিয়ে আজকে সারাদিন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পদবঞ্চিত হবার কারণে বা যেই দলটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, কোলের বিড়াল বের হচ্ছে একে একে। এতদিন বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। বেশ কয়েকদিন থেকে যে জল্পনা কল্পনা চলছিল যে ছাত্ররা যে নতুন দল করতে যাচ্ছে, ছাত্ররা বলতে আমরা এভাবে আসলে বুঝবো যে বেশ কিছু ছাত্র বা ছাত্রদের একটা অংশ, কারণ এই গণঅভ্যুত্থানে অনেকেই ছিলেন, এখন তাদের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছেন এবং তাদের একটু সিনিয়র যারা ইয়াং প্রফেশনালস, তারা জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন। তাদের উদ্যোগে যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেটার দায়িত্ব জনাব নাহিদ ইসলাম নেবেন, এই আলাপ দীর্ঘদিন থেকে ছিল এবং তার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, এই খবর আমরা দেখেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। বেশ কয়েকদিন থেকে যে জল্পনা কল্পনা চলছিল যে ছাত্ররা যে নতুন দল করতে যাচ্ছে, ছাত্ররা বলতে আমরা এভাবে আসলে বুঝবো যে বেশ কিছু ছাত্র বা ছাত্রদের একটা অংশ, কারণ এই গণঅভ্যুত্থানে অনেকেই ছিলেন, এখন তাদের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছেন এবং তাদের একটু সিনিয়র যারা ইয়াং প্রফেশনালস, তারা জাতীয় নাগরিক কমিটি তৈরি করেছেন। তাদের উদ্যোগে যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেটার দায়িত্ব জনাব নাহিদ ইসলাম নেবেন, এই আলাপ দীর্ঘদিন থেকে ছিল এবং তার আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, এই খবর আমরা দেখেছি। গতকাল সেই ঘটনা ঘটলো, গতকালই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু গতকাল সেনাপ্রধান বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অত্যন্ত আলোচনার দাবি রাখে এইরকম ইস্যু আমাদের সামনে উত্থাপন করেছেন, তাই সেটা নিয়ে কথা বলা হয়েছিল। নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়নি, তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন। সমালোচনা করা যেতে পারে, সমালোচনা আছে, সেটা হলো একটা মানুষ এতদিন সরকারে ছিলেন যিনি আদতে এই দলটায় যোগ দেবেন বলেই জানা যাচ্ছিল, কিন্তু তার আগ পর্যন্ত তিনি সরকারে ছিলেন, সেটাই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। বা এখনও যে দুজন রয়ে গেছেন সেই দুজনও আসলে কোনো দিন এখানে এসে জয়েন করতে পারেন, তার আগ পর্যন্ত সরকারে থাকবেন, সরকারে থেকে কিছু করবেন না। ফর্মালি বলছি, তাত্ত্বিকভাবে ইনফর্মালি তারা যে কোনো কিছু করতে পারেন, তারপর কোনো একদিন ফর্মালি করার সময় রিজাইন করবেন। এই মডেলটা ঠিক কিনা তারা বিবেচনা করবেন বলে আমি আশা রাখি। কিন্তু যে কথাটা বলছিলাম, একটা অদ্ভুত অবিশ্বাস্য জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে নাহিদ ইসলাম রিজাইন করেছেন মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে। এটা মন্ত্রিত্বই আমরা বলবো, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি রাজনীতি করতে মাঠে নেমেছেন। বাংলাদেশের ইতিহাসে খুব অল্প কিছু উদাহরণ আছে, হাতে গোনা, নেই প্রায়, যে যিনি রাজনীতি করতে চান মন্ত্রিত্বের এই ক্ষমতা বা সেটা ধরে আঁকড়ে বসে থাকা যতদিন সম্ভব সেটার বাইরে। একটা চমৎকার উদাহরণ। এবং যেটা অবিশ্বাস্য ব্যাপার সেটা হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটিকে বিভিন্ন রকম দৃষ্টিতে দেখার মানুষ আছে, ক্রিটিক করার মানুষ আছে, অনেকে খুব টাফ ক্রিটিক করেন, কিন্তু নাহিদ ইসলামের শুভাকাঙ্ক্ষী আমি চারদিকে দেখছি। আমি অনেকের ফেসবুক স্ট্যাটাস দিয়ে তাকে অভিনন্দন জানানো, তাকে স্বাগত জানানো দেখছি। আমার খুব ভালো লেগেছে। আমি আগে একদিন বলেছি, আমি নাহিদের প্রতি আমার নিজেরও একটা বায়াস শব্দটাও কেউ ব্যবহার করতে পারেন আছে, কারণ উনি একমাত্র নন, আরও একই রকম ঝুঁকি, একই রকম কাজ আরও অনেকে করেছেন, একই রকম সাহসিকতা অনেকে দেখিয়েছেন, অনেকে মারাও গেছেন। কিন্তু ওই সময় যেটা হয় না, আর সময় কাউকে এক ধরনের একটা আইকনে পরিণত করে। আমি পোস্টার বয় শব্দটা ব্যবহার করি, আমাদের এই মুভমেন্টের পোস্টার বয়ে পরিণত হয়েছিলেন
তার নিগৃহীত হওয়া, অত্যাচারিত হওয়া এবং সেই অত্যাচারের ছবি আমাদের সামনে আসা, পরবর্তীতে আবার সাহস করে দাঁড়ানো। আমাদের অনেক মানুষকে নাহিদ ইসলাম আসলে সাহস জুগিয়েছেন। আমাদের বহু মানুষ তারা তার জায়গা থেকে যারা রাস্তায় নেমেছেন, যারা কথা বলেছেন, অনেকেই নাহিদকে সেভাবে ভেবেছেন যখন তাদের। কংগ্রেচুলেশন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নবনির্বাচিত কমিটির নেতারা। তো এই নেতৃত্বকে নিয়ে আজকে সারাদিন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পদবঞ্চিত হবার কারণে, বা যেই দলটা তৈরি করা হয়েছে ছাত্রদেরকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এবং মূল সমন্বয়কদের সাথে কানেক্টেড ব্যক্তিদেরকেই কমিটিতে রাখা, বাকিদেরকে মূল্যায়ন না করার কারণে যেই সংঘর্ষের ঘটনায় ঘটছে। এই মুহূর্তে আমি যখন নিউজ করছি, আপনার 2 জন ছাত্র তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অবস্থা খুব বেশি গুরুতর না, তবে একবারে যে পজিটিভ বলবেন তাও না। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে এই হাতাহাতির ঘটনায়, মানে আমরা যখন দেখলাম যে কমিটি নিয়ে অসন্তোষ দেন বেসরকারি স্টুডেন্টরা প্রটেস্ট করলো, বাট যারা এই কমিটির তারা কমিটি ঘোষণা করলেন। পরে এক পর্যায়ে শার্ট টার্ট খুইলা প্যান্টে দৌড়া হেসরাইয়া এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রকে পিটালো। তো এর মধ্যে আহত যারা হয়েছে ঢাবির দুজনই তারা শিক্ষার্থী, তারা বেসরকারি শিক্ষার্থীদের হাতে মানে হামলার শিকার হয়েছেন। একজনের নাম হচ্ছে মিশু আলী, বয়স হচ্ছে 24, তিনি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আর আরেকজন হচ্ছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান। আহত দুজন গণমাধ্যমকে বলছেন যে বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে, এই যে একটা শব্দ সাবেক, মানে এটা সাবেক কেমনে হলে, নাকি সমন্বয়ক থেকে পদত্যাগ করছে অথবা এখান থেকে অন্য কোথাও গেছিল? সাবেক হলে হইতে পারে 3 জন, আসিফ, নাহিদ, মাহফুজ, বাকিরা মোটামুটি সমন্বয়কই ছিল। এরা এদেরকেই মানে কি বলা হয় যে ধরেন প্রমোশন দিচ্ছে, নিজেরাই কমিটি করে নিজেদেরকে প্রমোশন দিচ্ছে। যাই হোক, সাবেকদের নিয়ে এই কমিটিতে যেটা ঘোষণা করা হয়েছে, এখানে বাকের মজুমদার কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছে জাহিদ হাসান। এই ঘোষণাকে ঘিরেই এক পক্ষ মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকে, আরেক পক্ষ পাল্টায় স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের হাতাহাতির মাঝখানে তাদেরকে ন্যাক্কারজনকভাবে পিটিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। চিকিৎসক বলছেন যে দুজনকে জরুরি বিভাগে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাদের শরীরে নীলাফোলা জখম রয়েছে। এই কমিটিকে ঘিরে আবার আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে নানান ধরনের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তারা ঘোষণা করবে বলছে। আবার কেউ কেউ বলছেন যে না, মূল যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটির, তারা বিষয়টাকে সেটেলমেন্টের দিকে নেবেন। বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হচ্ছে যে ভাই, আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি, যে বৈষম্যকে ঘিরা বৈষম্য বিরোধী ছাত্র নেতা কিংবা সমন্বয়কদের বিরুদ্ধে যে নানান ধরনের অভিযোগ ছিল, চাঁদাবাজি থেকে শুরু করে নানান অপকর্মের যে অভিযোগ, তা এখন রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এবং যথেষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বের হচ্ছে। এই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে, এতে করে কি আমরা খুশি হব? খুশি তো হওয়ার কথা নয়। এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের চোখেই তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের, কিন্তু তার বদলে আমরা ধাক্কা খাচ্ছি, কেবলই ধাক্কা। খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই মানুষটিকে তো নিশ্চয় আমরা খুব হালকাভাবে গণ্য করি না কখনো, তাই না? নিশ্চয় তার অনেক ধরনের গ্রহণযোগ্যতা রয়েছে। সেই ব্যক্তি যখন সমন্বয়কদের বিরুদ্ধে মুখ খোলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন অনেকটা আনুষ্ঠানিকভাবে, আমরা তার সেই বক্তব্যগুলোকে উড়িয়ে দেব? যেমন মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি যে কথাগুলো বলেছেন, আমি কোট আনকোট সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন যে দখলবাজি, মামলা এবং জামিন বাণিজ্যে বৈষম্য বিরোধীদের অনেকেই
আকৃষ্ট হয়েছে। 5 আগস্টের পর দখলবাজি, চাঁদাবাজি আরো বেড়েছে, অর্থাৎ ব্যানার পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি বরঞ্চ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তদন্ত কাজ স্থগিত রাখার জন্য দুর্নীতি দমন কমিশন ফোন পাচ্ছে। এই যে অভিযোগটি, বিশেষ করে দুদকের ক্ষেত্রে আমরা অনেক আগে থেকে শুনছি, সেখানে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তদন্ত চলছে, সেই তদন্ত কাজ যেন স্থগিত করা হয়, তদন্ত কাজ যেন আর না বের হয়, না আর সামনে এগোয়, এই জন্য তারা প্রেশার ক্রিয়েট করে আসছে। সেখানে বড় ধরনের বাণিজ্য রয়েছে। অতএব ডক্টর ইফতেখারুজ্জামান যখন কোনো কথা বলবেন, তিনি তো আর মঞ্জুরুল আলম পান্না বা মঞ্জুরুল আলম পান্নার মতন XYZ কোনো সাধারণ মানুষ নন, তার তো অনেক পরিচয়, এবং তিনি নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া কোনো ধরনের কোনো মন্তব্য করেন না। তিনি আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী লীগ যখন সরকারে ছিল, তিনি আক্রমণের শিকার হয়েছেন বিএনপির সময়ও, যখন বিএনপি সরকারে ছিল। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির তথ্য প্রমাণ হাজির করা হয়েছে, তখন প্রত্যেকেই তাকে আক্রমণ করেছে। আমি জানি না এখন বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে ডক্টর ইফতেখারুজ্জামান যে অভিযোগগুলো তুললেন গণসম্মুখে, মিডিয়ার সামনে, এখন তাকে আবার বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আক্রমণের শিকার হতে হয় কিনা। এবং ডক্টর ইফতেখারুজ্জামান তো সেই ব্যক্তি যিনি কদিন আগেও দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত যে কমিশন গঠিত হয়েছিল, সরকারের পক্ষ থেকে যে 11টি কমিশন গঠিত হয়েছে, তার অন্যতম এবং সবচেয়ে স্পর্শকাতর 2-3টি কমিশনের মধ্যে একটি, তার তো তিনি প্রধান ছিলেন। তিনি দুদকের রেফারেন্স দিয়ে বলছেন যে দুদক ফোন পাচ্ছে তদবিরের জন্য, যেন অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে তদন্ত না করা হয়। আমরা দেখলাম রাজশাহীর বারিন্ধি মেডিকেল কলেজ, সেখানে চাঁদাবাজি করতে গিয়ে 4 জন সমন্বয়ক, বৈষম্য বিরোধী 4 জন নেতা, তার মধ্যে একজন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, এই 4 জনকে সেনাবাহিনী উদ্ধার করেছে। কেন উদ্ধার করেছে? সেখানে তারা গিয়েছিলেন চাঁদাবাজি করতে। আগে একদিন কথা বলে আসছেন, পরে সেই চাঁদা নেওয়ার জন্য সম্ভবত আর একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির সঙ্গে তারা কথা বলতে গিয়েছিলেন, বা চাঁদা নিতে গিয়েছিলেন, আশ্বাস ছিল চাঁদা দেওয়ার, বা হয়তো তাদেরকে আটকানো হয়েছে ফাঁদে ফেলে। তো তারা আটক হলেন। আটক ঠিক হননি, পরে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে কারো এক জিম্মায়। তাদের কি বক্তব্য? তাদের বক্তব্য হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে, যেহেতু ওই মেডিকেল কলেজটির সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের, তিনি পলাতক রয়েছেন, তিনি নাকি সেখানে যাওয়া আসা করছেন, এই খোঁজ খবর নিতে গিয়েছিলেন। কি দেশ উদ্ধার করতে গেছেন তারা? একই ধরনের অভিযোগ তো বা একই ধরনের বক্তব্য তো আমরা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে যখন কিছু ছাত্র নেতা বা বৈষম্য বিরোধী ছাত্ররা গেল, তখন হামলার শিকার হয়েছিল। আমরা জানি না, আমরা এই হামলাকে সমর্থন করছি না কোনোভাবেই, তবে তারা তো গিয়েছিল। পরবর্তীতে তারা হামলার শিকার হয়ে কি বলল? তারা বলল যে আমরা শুনেছি ওইখানে ওই বাড়িতে হামলা করতে কোনো এক গোষ্ঠী গেছে, আমরা সেটি প্রতিরোধ করতে গিয়েছিলাম। আওয়ামী লীগের নেতাকর্মীদের দিনে রাতে কবর দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে, আবার সেখানে হামলা করতে যাওয়া হচ্ছে, যারা হামলা করছে তাদেরকে প্রতিরোধের জন্য বৈষম্য বিরোধীরা যাচ্ছে। এই খবর আমাদেরকে বিশ্বাস করতে হবে। আরও একটি ভিডিও এই একদিনের মধ্যেই ভাইরাল হয়েছে। মংলা উপজেলা চেয়ারম্যানের ছেলে, সাবেক চেয়ারম্যান, সব তো বাতিল হয়েছে, তার ছেলে সম্ভবত কি হাওলাদার, সামথিং হাওলাদার, তার কাছে বাগেরহাট জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ফোন দিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমরা যদিও ক্রস চেক করতে পারিনি এটি, যেটি বাস্তবতা, কিন্তু যে কথোপকথন, এটা কোনোভাবেই ফেক না, কোনো AI টুলস দিয়ে এটি ব্যবহার এটি তৈরি করা হয়নি। এখন ও প্রান্তে কে ছিল, এটির দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি খুঁজে বের করা। আমরা সত্যিই আশাহত
আমাদের সামনে বোধহয় কোনো পথ নেই। যারা এই স্বপ্ন দেখান তারা এই স্বপ্ন ভঙ্গ করেন। আরেকটি কথা এর সঙ্গে উচ্চারণ করতে চাই, খুবই সিগনিফিক্যান্ট, যেটি ডক্টর ইফতেখারুজ্জামান যে কথাগুলো বলেছেন সেই মঞ্চেই কথা বলেছেন সিপিডির চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান, আর এক অর্থনীতিবিদ ডক্টর KAS মুর্শিদ। KAS মুর্শিদ হচ্ছে সরকারের পক্ষ থেকে যে কয়েকটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে কমিশনের পাশাপাশি, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে অর্থনৈতিক কৌশল নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের যে 12 সদস্য তার প্রধান KS মুর্শিদ, তিনি যে সুপারিশগুলো টাস্ক ফোর্সগুলো থেকে করা হয়েছে বা কমিশনগুলো থেকে করা হয়েছে সে প্রসঙ্গে তিনি কথা বলছেন তার নিজের অভিজ্ঞতা থেকে। তিনি কি বলছেন? সুপারিশগুলো মন্ত্রণালয় সমানভাবে সিরিয়াসলি নিচ্ছে না। এই সরকারে বা ইন্টারিম সরকারের আমলে তারা কতটুকু কি করতে পারবে, আই থিঙ্ক তাদের ব্রেন স্পেসে এখনো প্রচণ্ড অভাব। মানে তারা সময় দিতে চাচ্ছে না উপদেষ্টারা বা সচিবরা। এত সংস্কার যে সুপারিশ কীভাবে বাস্তবায়ন করবে, কতটুকু বাস্তবায়ন করবে সে প্রশ্ন তিনি বলেছেন। এবং তিনি বলছেন যে একদিন একজন উপদেষ্টার সঙ্গে আমি কথা বলতে গেলাম, তিনি বললেন আপনারা এসে আমাদেরকে বুঝিয়ে দেন কোথায় কি সুপারিশ করেছেন এবং এই যে সুপারিশ করেছেন তার অর্থটা কি, ব্যাখ্যাটা কি। আমাদের আসলে এই